আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। জানাবো বিস্তারিত। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং 7 ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে সেটিকে নিষ্পত্তি করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিগত 15 বছরে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়, এবং সেই সময় সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। চট্টগ্রাম আদালত থেকে হত্যা, মাদক চোরাচালান সহ বিভিন্ন মামলায় প্রায় 2000 নথি গায়েব হয়েছে। এ বিষয়ে গেল রোববার নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে জানান, আদালত ভবনের পিপির কার্যালয়ের বারান্দায় রাখা বিভিন্ন মামলার 1911টি নথি হঠাৎ গায়েব হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকার সময় নথিগুলো গায়েব হয়ে যায়। এই ঘটনায় মামলার বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নথিগুলো খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানান তিনি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন আদালতে পিপির কার্যালয়ের সামনে থেকে যে হঠাৎ করে এতগুলো নথি গায়েব হয়ে গেল, সেই নথি গায়েবের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি সাথী, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের আদালতের ভবন থেকেই কিন্তু 1911টি নথি কিন্তু আসলে গায়েব হয়েছে। যেই জায়গাটি থেকে গায়েব হয়েছে আমরা আসলে সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে তিনি বাইরে পলিথিন মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় তিনি নথিগুলো রেখেছেন। সেখান থেকে 28 থেকে 30টি আদালতের নথি কে বা কারা নিয়ে গেছেন। তবে তিনি বলছেন অবকাশকালীন ছুটির মধ্যেই সেই নথিগুলি হয়তো কেউ নিয়ে যেতে পারে। তবে যারা এখানে বিচার প্রার্থী আছে আমরা তাদের সাথে কথা বললাম, তারা জানালো আসলে যেহেতু হত্যা মামলা, হত্যা, বিস্ফোরক এবং মাদক, এই মামলার নথিগুলো সেখানে রয়েছে। আসলে তারা বিচার নথিগুলি যদি পাওয়া না যায়, তারা সুষ্ঠু বিচার পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু তারা সন্দিহান রয়েছেন। এবং একই সাথে আমরা কথা বলেছিলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আশরাফ হোসেনের সাথে। তিনি জানিয়েছেন আসলে এটি কোনো ধরনের আসলে পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে। যেহেতু নথিগুলো বাইরে ছিল, হয়তো কেউ জেনে বুঝে এই কাজটি করেছে, এটা তিনি বলছেন। তবে তিনি বলছেন আসলে যেহেতু আদালত ভবনে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা ছিল না এবং সিসি ক্যামেরাও নাই, এবং মহানগর পিপির যে রুম, সেখানে তাকে যে রুমটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু খুবই ছোট, যার কারণে তিনি আসলে ভিতরে সেই নথিগুলি রাখতে পারেনি এবং তিনি বাইরে রেখেছেন। মহানগর পিপি তিনি বললেন আসলে তার রুমে স্বল্পতার কারণে তিনি কিন্তু বাইরে নথিগুলি রেখেছেন। তবে যেহেতু অবকাশকালীন ছুটি ছিল, তখন কিন্তু আসলে কোনো পাহারাদারও ছিল না। যদি পাহারাদার থাকতো তাহলে কিন্তু হয়তো নথিগুলি হারানো যেত না বলে তিনি মনে করেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, তিনি বললেন আসলে হয়তো কোনো টোকাই কাগজ মনে করে হয়তো সেগুলো
সকাল থেকে দেখেছি পুলিশের কার্যক্রম এখানে রয়েছে। তবে এখানে কিন্তু যারা বিচার প্রার্থী আছে তারা কিন্তু উৎসবের মতো আসছেন এবং যারা উকিল রয়েছেন তারা কিন্তু বিষয় প্রকাশ করবেন আদালত ভবন থেকে কিভাবে আসলে এতগুলো লোক দায়ী হতে পারে। তবে যারা বিচার প্রার্থী আছে তারা জানালো আসলে এগুলো থেকে বের করার খুব প্রয়োজন আছে, যেহেতু আসলে কে নিরপরাধ কে। ধন্যবাদ সাইফুল। সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বিকেলে তাকে এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গেল শনিবার রাতে বেলকুচি পৌর শহরের কামারপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ৪ আগস্ট এনায়েতপুর থানায় সংঘর্ষে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। জনগণ ও গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানী গুলশানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চিকিৎসার জন্য আগামীকাল রাতে বেগম জিয়ার লন্ডন যাত্রা নিশ্চিত করেন মির্জা ফখরুল। রাত ৮টায় বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ১০ সদস্য। এ সময় তাঁর সুস্থতার জন্য দোয়া করেন বিএনপি নেতারা। এর আগে রোববার সন্ধ্যা ৭:15টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এ সময় ষড়যন্ত্রের কবল থেকে মুক্ত হয়ে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার প্রত্যাশার কথা জানান বেগম খালেদা জিয়া। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। দর্শক, এনআইএলজি মিলনায়তনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং অনেক সমস্যা সংকুল একটা এলাকা, তো সেটা নিয়ে কিন্তু আমরা স্পষ্টভাবে এখনও বলতে পারছি না কি করব। কিন্তু একটা কথা বলতে পারছি, সেটা হচ্ছে জেলা পরিষদের নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনটা ৯৮ সনের পর থেকে আর হয়নি, 89 সনের পর থেকে আর হয়নি। সেই জেলা পরিষদ নির্বাচনটা করতে গেলে কী কী বাধা আছে সেগুলো আমরা স্টাডি করছি, সেগুলো নিয়ে একটা ফর্মুলেশন করে যাতে জেলা পরিষদ নির্বাচনটা অন্তত সব নির্বাচনের মতো হতে পারে। এটা হলে কিন্তু, কারণ জেলাতে ওই পার্বত্য জেলাগুলোর জেলা পরিষদ এটা কিন্তু ভিন্নভাবে গঠিত। ওখানে কিন্তু জেলার সবগুলো 30টা ডিপার্টমেন্ট কিন্তু ন্যস্ত, প্রচুর সম্পদ। আর সম্পদগুলো দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ভুল করা হয়েছে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এখন উপবাসে আছে, তাদের সম্পদটাও কিন্তু ওখানে চলে যাচ্ছে, যেমন বাজার ফান্ড এবং অন্যান্য কিছু। তো এখানে একটা ব্যালেন্স করা দরকার আছে, একদিকে নির্বাচন করার দরকার আছে, আরেকটা হচ্ছে টোটাল সিস্টেমের মধ্যে একটা ওভারহোলিংয়ের প্রয়োজন আছে। তো এটা নিয়ে আমরা একটা বিশেষ চিন্তা করছি। আর এই সরকারের অধীনে সংস্কার করে স্থানীয় নির্বাচন, এটা আমরা জনমত যা পাচ্ছি, বিশেষ করে ঢাকার বাইরের মানুষ, আমি এটা ইনফর্মাল ডিসকাশন আপনাদের সাথে করেছি, ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনও কোনো কথা শুনিনি, এটা শোনা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যদি যান আপনি, ইভেন যেসব পলিটিক্যাল পার্টি নির্বাচন নিয়ে খুব হাইপ আছে, চাচ্ছে এখন ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে, তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা কিন্তু দুটোই চায়, দুটো নির্বাচনই হোক। এর মধ্যে এক দল আছে তারা বলছে দুটো একসাথে হোক, কেউ বলছে না এটা আগে হোক ওটা পরে হোক, এরকম মতভেদ আছে। যেমন আপনি বলেছেন যে এই আলামিন বলেছেন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন একসাথে করার কথা বলছেন আপনি বলেছেন। হ্যাঁ, এই মতটা কিন্তু অনেকের আছে যে এটা একদিনে করে ফেললে কেমন খরচাও বাড়ছে, আমাদের ঝামেলাও যায়। আবার আরেক দল বলছেন
দর্শক, এতক্ষণ সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশনের প্রধানের বক্তব্য শুনছিলেন। বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা ৩১ জানুয়ারির মধ্যে ভিসা কার্যক্রম সম্পন্ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। রোহিঙ্গাদের পাসপোর্ট এই সরকার দায়িত্ব নেওয়ার আগে হয়েছে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট নিয়ে সর্বোচ্চ সচেতন অবস্থায় আছে সরকার। এদিকে এ বছরের মধ্যে শতভাগ ই পাসপোর্ট নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে। তাদের ক্ষেত্রে 31শে জানুয়ারির ভিতরে তাদের সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31শে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে বিডিআর বিদ্রোহে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুধু শহীদ পরিবারের না, সাধারণ দেশবাসীর মনে যে ইচ্ছা, একজন অশিক্ষিত মানুষও কিন্তু বুঝতে পারে যে কোনটা ভুল এবং কোনটা ঠিক। ফলে আমাদের মনে করার কারণ নাই যে শুধু এই আমরা রাজধানীতে কিছু চাকরি করি, ভালো কিছু পড়াশোনা করেছি, তারাই বুঝতে পারে, অন্যরা বুঝতে পারে না। ব্যাপারটা তা না, নিশ্চয়ই আমরা জানি সেটা। অতএব সবাই চাচ্ছে যে এই নির্মম ঘটনার সঠিক তদন্ত হোক, জাতি জানতে পারুক কে কে করেছেন, কিভাবে করেছেন। সেটা জানলে ইনশাল্লাহ বিচার হবে, এটা নিঃসন্দেহে আমরা আশা করতে পারি এই কমিটির মাধ্যমে। এই কমিটির কাছে আমরা আশা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন বিডিআর বিদ্রোহে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের অংশবিশেষ। শীতের দাপটে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক উদারময় রোগ গবেষণা কেন্দ্র ICDDRBতে ভর্তি হচ্ছে প্রায় 8 শতাধিক রোগী, যাদের বেশিরভাগ শিশু। আক্রান্তদের 60% রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত। ICDDRBর তথ্য মতে 5 বছরের নিচের বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। তবে অতিরিক্ত বমি ও জ্বর দেখা দিলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাওয়ার তাগিদ তাদের। যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে আজও পূর্ণ গতিতে পরীক্ষামূলক ট্রেন চলবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের যমুনা রেল সেতু থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী কামাল হোসেন। কামাল, জানাবেন যমুনা নদীর উপর রেলওয়ে সেতুর উপর দিয়ে কখন নাগাদ শুরু হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল? জি সাথী, আপনি যেমনটি বললেন যে আজও কিন্তু গতকালের মতো পরীক্ষামূলকভাবে যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে। সকাল 9:30টায় ট্রেন চলাচল কথা থাকলেও কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে তারা এই বিষয় নিয়ে মিটিংয়ে বসেছেন এবং মিটিং শেষে কিন্তু বেলা 2টার দিকে আজকে দ্বিতীয়বারের মতো তারা সেই যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করবেন। কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, তারা যেটি বলছেন যে আজকে 4টি কোচ নিয়ে 2টি ট্রেন কিন্তু একটি সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্তে একটি চলে আসবে এবং অপর ট্রেনটি কিন্তু একই 4টি কোচ এবং একটি বগি নিয়ে কিন্তু ইঞ্জিন নিয়ে টাঙ্গাইল অংশ থেকে সিরাজগঞ্জ অংশে চলে যাবে। তবে কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে আজকে এই তাদের কাঙ্ক্ষিত যে গতি, তারা যেটি বলছেন যে 120 কিলোমিটার গতিতে কিন্তু আজকে ট্রেন চালানো হবে। গতকালও কিন্তু সেটি করা হয়েছিল। এর আগে 26 এবং 27শে নভেম্বর কিন্তু এই যে সেতু রয়েছে, এই সেতু দিয়ে প্রথম দফা পরীক্ষামূলকভাবে 40 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করা হয় এবং আজকে যেটি বলা হচ্ছে যে যদি আজকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল তাদের সম্পূর্ণ করতে পারে এবং কোনো প্রকার ত্রুটি যদি না দেখা দেয়, এরপরে কিন্তু উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের মাধ্যমে কিন্তু এই সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। তবে কর্তৃপক্ষের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। এখানে প্রকল্প পরিচালক যিনি রয়েছেন আল ফাত্তা মাসুদুর রহমান, তিনি যেটি বলছেন
বলছেন যে এখানে ট্রেন চলাচলের পরে যে কর্তৃপক্ষ যেটি রয়েছে GIBR তিনি এখানে দেখবেন এবং পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণের পরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন যদি কোনো ত্রুটি ধরা না পড়ে, কোনো সমস্যা না হয় এবং তাদের যে কাঙ্ক্ষিত গতি 110 থেকে 120 কিলোমিটার সেই গতিতে যদি আজকে ট্রেন পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয় তাহলে কিন্তু তারা বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল চলবে এই রেল সেতু দিয়ে। আমি একটি বিষয় এখানে একটু বলে রাখি সাথে, তা হচ্ছে যে এই ধন্যবাদ আপনাকে। রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের মরদেহ বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে তাকে চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। প্রবীর মিত্রের সন্তান মিথুন মিত্র জানান, নানা শারীরিক জটিলতা নিয়ে গত 22 ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীর মিত্র। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে গেলে রবিবার রাত 10:30টায় ইন্তেকাল করেন এই বর্ষিয়ান অভিনেতা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।